জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমাকে যারা প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান, দীর্ঘদিন যাবৎ আমার সাথে আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আরেকটা কথা, শরদীয় বিজ্ঞানের লাইভ ক্লাস সপ্তাহে 2 দিন হবে। বাংলাদেশ সময় রাত 10টা, বার হলো শুক্রবার এবং রবিবার। টাইমটা আমি বলে দেব 2-1 এর ভিতরেই, যেহেতু নেটের স্পিড এখন আপাতত কিছুটা আছে, তবে হয়তো 2-1 দিনের ভিতরেই ভালো হয়ে যাবে। তো দিনটা জানিয়ে দিলাম এবং সময়টা জানিয়ে দিলাম। বাংলাদেশ সময় রাত 10টা, বার হলো শুক্রবার এবং রবিবার। যারা ক্লাস করবেন, ভিডিও ডেসক্রিপশনে আমার জুমের লিঙ্ক দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং জুম অ্যাপ নামিয়ে আপনারা যোগ হবেন। বুঝতে পারছেন? তো জুম দ্বারাই ক্লাস হবে, এটা আমি বলে দিলাম। আর অবশ্যই আমাকে নক করবেন ক্লাস করার জন্য। অবশ্যই আমি চেষ্টা করবো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিয়ে সেখানে যাবতীয় ডিটেলস দেওয়ার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন। যেহেতু ফেসবুক ওপেন করতে পারতেছি না, সেক্ষেত্রে সেখানে আমি লিঙ্ক দিতে পারতেছি না, আর সেখানে আমি কোনো কিছু বলতে পারছি না। বেশ তো 2 সপ্তাহ তো হয়েই গেল। তো আসলে ক্লাসটা আরও অনেক আগে, আরও 10-12 দিন আগে শুরু করার কথা ছিল, বাট দেশের পরিস্থিতি এবং ইন্টারনেটের কারণে সেটা শুরু করতে পারিনি। এতে গেলে মূল বিষয়। এখন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হলো, এটা একজন কোশ্চেন করেছিলেন যে দাদা, শরদীয় বিজ্ঞানে তন্ত্রের ব্যবহার বা কেউ যদি তন্ত্র করে সেটা কি প্রভাব ফেলতে পারে, এবং শরদীয় বিজ্ঞান কি সেটা, শরদীয় বিজ্ঞানের কি সেটা কোনো সলিউশন আছে? তো দেখেন দাদা, প্রথম কথা হলো, আমি পূর্বেই বলেছি শরদীয় বিজ্ঞানে নেই এমন কোনো জিনিস নেই। আর এটা এতই ভালো এবং মঙ্গলময় যে এখানে আপনার অন্য কোনো জিনিস ব্যবহার করতে হয় না, যদি আপনি প্রপার ওয়েতে তত্ত্ব এবং নাসিকাটা বোঝেন। তাহলে আপনি যে কোনো কাজ অনায়াসেই করতে পারেন। আর যদি নাসিকা সিদ্ধি, তত্ত্ব সিদ্ধি দুইটাই আপনি যদি করতে পারেন, তাহলে তো আপনি ব্রহ্মাণ্ডের অনেক কিছুই করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। বাট নাসিকা সিদ্ধি শুদ্ধি না, কিন্তু সিদ্ধি। তো নাসিকার সিদ্ধি অর্জন করা, তত্ত্বের সিদ্ধি অর্জন করা, সেটা আসলে সংসারে থেকে খুব সম্ভাবনা কম। তার জন্য আপনাকে প্রতিনিয়তই তপজপ এবং সাধনা করতে হবে। তো শরদীয় বিজ্ঞানের যেটা মূল জিনিস, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, তাহলে নাসিকায় আপনি হয়তো 35% কিংবা 45% রেজাল্ট আপনি পাচ্ছেন, আর বাকি রেজাল্টটা আপনি 100% রেজাল্ট যদি কোনো কাজে পেতে চান, আপনার 100% রেজাল্টটাই লাগবে। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই তত্ত্বজ্ঞানী হতে হবে, আপনার নাসিকার সাথে তত্ত্ব অ্যাড করতে হবে, এবং কোন তত্ত্ব কোন নাসিকায় কতটুকু স্ট্রং সেটাও আপনি জানতে হবে। তত্ত্ব তো আছে, বাট তত্ত্ব কোন নাসিকায় কতটুকু স্ট্রং সেটাও আপনার জানতে হবে। ইভেন তত্ত্বের দিকও আছে, কোন তত্ত্ব কোন দিকে স্ট্রং সেটাও আপনার জানতে হবে। ইভেন নাসিকার দিকও আছে, কোন নাসিকা কোন দিকে স্ট্রং সেটাও আপনি জানতে হবে। এগুলো যদি আপনি জানতে পারেন, তখন আপনি যে কোনো কাজ, যে কোনো বিষয়গুলা যে কোনো বিষয়ে আপনি অনায়াসে সাফল্য অর্জন করতে পারেন। তো একজনে কোশ্চেন করেছেন আর একটা, দাদা শরদীয়জ্ঞানী হলে কি কি উপকার হয়? আমি বলবো কি উপকার হয় না সেটাই তো জানা নেই, কি উপকার হয় না। তো যাই হোক, আসি এখন তন্ত্রমন্ত্রর ব্যাপারে। আপনি যদি শরদীয় বিজ্ঞানের সাথে চলেন, স্বরের সাথে চলেন, আপনি তো প্রকৃতির নিয়ম অনুসারে চলছেন, প্রকৃতির বাইরে তো যাচ্ছেন না। বুঝতে পারলেন? যদি যখন যে স্বর চলে, তখন যদি ওই স্বরের তালে তালে, স্বরের ঢেউয়ে ঢেউয়ে আপনি যদি চলেন, তাহলে তো প্রশ্নই পড়ে না যে প্রকৃতি আপনার ক্ষতি করবে। প্রশ্নই পড়ে না প্রকৃতি আপনার ক্ষতি করবে। প্রকৃতি যদি আমাদের ক্ষতিগুলা কিন্তু আমরা নিজেরাই ডেকে আনি। আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি একটা মানুষ রূপে, তার যে পরিমাণ শুভ ক্রিয়াকর্ম করার পর পৃথিবীতে আসে, তার প্রভাব তো তখনও আমার শরীরে থাকে, আমার সাথে থাকে, সেই কর্মের প্রভাব তখনও আমার সাথে থাকে। বাট আমরা প্রকৃতিকে সঠিকভাবে ব্যবহার করতে না পারায় আমাদের দুঃখ দুর্দশা আমরা ডেকে আনি। প্রকৃতির তালে, প্রকৃতির লয়ে আমরা কখনোই চলি না। আমি যদি প্রকৃতির তালে এবং লয়ে না চলি, আমি যদি প্রকৃতিকে ব্যাঘাত দিই, তো প্রকৃতিকে আমাকে
ভালো কিছু দান করবে? একটা মানুষের ক্ষেত্রেও যদি আমি একটা মানুষকে মানে একবার, দুইবার, তিনবার ব্যাঘাত করি, তো ওই মানুষটা কি আমার সাথে সম্পর্ক রাখবে, ভালো ব্যবহার করবে? প্রকৃতি কি তার বাইরে? প্রকৃতি তো তার বাইরে না। তো প্রকৃতির সাথে আমরা বিরূপ আচরণ করি, বা প্রকৃতির যে নিয়ম প্রণালী সেটা আমরা মানি না এবং প্রকৃতির বাইরে চলি। প্রকৃতির বাইরে চলার দরুন প্রকৃতি আমাদের উপরে এত দুর্দশা দেয়। এতে প্রকৃতির কোনো দোষ নাই, আমাদেরই দোষ। প্রকৃতির কোনো দোষ নেই, আর আমরাও প্রকৃতির বাহিরে নয়। তো যদি আপনি প্রকৃতির নিয়ম অনুসারে চলেন, তাহলে প্রকৃতি আপনাকে সবসময় আশীর্বাদ দান করবে। আপনি সহজে শাস্ত্র প্রথমত একটু কঠিন মনে হবে, মানতে মনে থাকবে না, বাট আপনি একবার যদি প্র্যাকটিস করা শুরু করেন, একবার মস্তিষ্কে যদি ঢুকে যায়, তাহলে ওগুলা অটোমেটিক হতে থাকে, অটোমেটিক ঘুরতে থাকে। এখন কথা হলো, অনেকের আছে, হ্যাঁ শত্রু আছে যিনি প্রশ্ন করছেন যে তন্ত্রমন্ত্র বিষয়টা সৌরদেব বিজ্ঞানে যদি কেউ করে কিভাবে মানে কাটা যায়, এই যে কোশ্চেনটা করছেন। আমি প্রথম কথা বলবো, একটা মানে যিনি প্রকৃতির নিয়ম অনুসারে চলে, তাকে কখনোই কোনো তন্ত্রমন্ত্র করে কিছুই করতে পারবে না, ইম্পসিবল। তার শরীরে ওটা লাগবেই না। যদি স্বর্জ্ঞান অর্জন করার পূর্বে লেগে থাকে সেটা আলাদা বিষয়। যদি স্বর্জ্ঞান অর্জন করার পরবর্তীতে প্রকৃতির সাথে প্রকৃতির নিয়ম অনুসারে চলে, তাকে জাদুটনা করতে পারবে না, কোনো বান মারতে পারবে না। এবং যদি মারে সেটা কার্যকরী হবে না, কখনোই কার্যকরী হবে না। কেন কার্যকরী হবে না? তার একটা বিশেষ কারণ আছে। কারণ উনি যখনই স্বরের অনুকূলে চলেন, স্বরের প্রতিকূলে নয়, যখনই উনি স্বরের অনুকূলে চলেন, তখন ওনার একটা অটোমেটিক প্রকৃতি একটা সুরক্ষা কবচ তৈরি করে। এটা আপনি প্রকৃতির একটা দান ধরে নিতে পারেন, প্রকৃতির একটা অনুগ্রহ আপনি ধরে নিতে পারেন। কেননা উনি তখন প্রকৃতির একদম সঠিক নিয়মে চলে এবং তখনই প্রকৃতি অটোমেটিক তার যে মানে ঊর্জাটা বৃদ্ধি হতে থাকে, এবং তার ঊর্জাটা একটা স্ট্রং সার্কেল তৈরি করে, একটা সুরক্ষা কবচের মতো তৈরি হয়ে যায়। এটা যখন প্রতিনিয়ত সে কন্টিনিউ স্বরের সাথে চলে, তখন তার সুরক্ষা কবচটা অনেক স্ট্রং হয়ে যায়। তো এক পর্যায়ে এরকম স্ট্রং হয়ে যায়, তখন আপনি আর ওনাকে যত কিছুই করেন, যদি আপনি কোনো জিনিস না খাওয়ানো, ওনাকে খাইয়ে যদি কোনো কিছু করেন, সেটা আপনি করতে পারবেন। সেটা তো ওষুধ রূপে পঞ্চমহাভূতের দেহে কাজ করবেই, সে যাই থাকুক না কেন। দূর থেকে আপনি কোনো তন্ত্রমন্ত্র টোনা টটকা করে এই ব্যক্তিকে, যিনি স্বর্জ্ঞানী, যিনি স্বর্গে সবসময় প্রকৃতির নিয়ম অনুসারে ব্যবহার করেন, আপনি কিছুই করতে পারবেন না, তার উপরে চলবে না, এগুলো কাটবে না। এবং ওই ব্যক্তি যদি সাত্বিক আহারই হয়, মানে রাজসিক আহার কম করে, যদি নিরামিষ ভোজী হয় এবং ওনার যদি মানে নারী শুদ্ধি হয়, তাহলে তো আরও সম্ভব না, কখনই সম্ভব না। তো মানে নারী শুদ্ধি করতে গেলে যদি আমরা বেশি রকম আমিষ খাই, তাহলে সেক্ষেত্রে নারী শুদ্ধি হওয়ার জন্য আমাদের একটু সময় লেগে যায় বেশি। তো যাই হোক, হ্যাঁ, যিনি আমাকে কোশ্চেন করেছিলেন এই বিষয়ে আমি তো বললাম। আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।